প্রিয় ছাত্রছাত্রী, আমরা চলে এসেছি সাজেশন নিয়ে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস সাজেশন। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই সাজেশন দেখে তোমরা যদি করে যাও তাহলে 100% কমন পাবে। তোমরা যদি ভুল করেও এগুলো মিস করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। তাই তোমাদেরকে বলবো কোনো প্রশ্ন বাদ দিও না, যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলো, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য থাকবে। চলো তাহলে আমরা আলোচনা করি সম্পূর্ণ সাজেশনটি অধ্যায় ভিত্তিক। দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলোর মধ্যে দেখো আমরা প্রথমে 4টে বেছে নিয়েছি। তার মধ্যে থেকে প্রথম প্রশ্ন, কিংবদন্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এবার এর অপোজিটে বা এটা যদি না আসে অন্য আরেকটা আসতে পারে, অথবা দিয়ে সেটা রয়েছে। দেখো, কিংবদন্তির পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য। তাহলে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারেই। দ্বিতীয় রয়েছে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা স্মিথ এর স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। ওকে। তৃতীয় তোমাদের যে প্রশ্নটি রয়েছে, জাদুঘর বলতে কী বোঝো, অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এরও কিন্তু একটা অল্টারনেটিভ বা অথবা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, এর মধ্যেই কিন্তু আসবে তোমাদের। এবার চতুর্থ, লোককথা ও স্মৃতিকথা বলতে কী বোঝো, অতীত বিষয়ে লোককথা ও স্মৃতিকথা মানুষের ধারণাতে কিভাবে রূপদান করে। অর্থাৎ এই যে 4টে প্রশ্ন পাচ্ছ এর মধ্যে থেকে কিন্তু দুটো কমন থাকবেই তোমাদের। ওকে। এবার দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যাই। দ্বিতীয় অধ্যায় কি, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখান থেকেও দেখো আমরা প্রশ্ন 4টে বেছে নিয়েছি ইম্পর্টেন্ট। এই 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট, যতই বাদ দিয়ে এই 4টেকে বাদ দেওয়া যাচ্ছেই না। তোমরা এই 4টে কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করবে। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো বা নিরূপণ করো। তৃতীয় প্রশ্ন, উপনিবেশ বা উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব আলোচনা করো। চতুর্থ, ঊনবিংশ শতকে সাম্রাজ্যবাদের উত্থানের পেছনের অর্থনৈতিক কারণ কী ছিল সেগুলো লেখো। ওকে। তাহলে এখান থেকেও কিন্তু তুমি দুটো কমন পেয়ে যাবে, এই 4টে ভালো করে মুখস্থ করে নিও। এবার তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। দেখো, এই চ্যাপ্টারটার থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থাকে। রেলপথ থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। দেখো, রেলপথের এইখান থেকে আমরা একটা প্রশ্নকেও বেছে নিয়েছি। প্রথম প্রশ্নই, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, তার প্রভাব আলোচনা করো, অথবা ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রসারের ফলাফল আলোচনা করো। অর্থাৎ এখান থেকে তুমি কিন্তু বুঝতেই পারছো রেলপথ থেকে একটা প্রশ্ন থাকবেই। তো রেলপথটাকে খুব সুন্দর করে মুখস্থ করে নেবে যাতে যেভাবেই আসুক তুমি লিখে আসতে পারো। দ্বিতীয় প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন ঘটেছিল। তৃতীয় প্রশ্ন, নানকিং সন্ধির সত্য কী ছিল, অথবা এর সঙ্গে অল্টারনেটিভ বা এইটা অথবা এটা আসতে পারে, চীনের ক্যান্টন বাণিজ্যের পরিচয় দাও। এবার 4 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কী ছিল, বা ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। দেখো, আমরা এর আগে ছোট ক্লাসগুলোয় সুফল কুফল পড়ে এসেছি, কিন্তু সেই প্রশ্নটাই এখানে রয়েছে, একটু ঘোরানো টাইপের। ওকে। পঞ্চম প্রশ্ন, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। ওকে। এবার চলে যাব চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে আমরা 6টা প্রশ্নকে বেছে নিয়েছি, এর থেকে কম নেওয়া যাচ্ছিল না, কারণ এইখানকার প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহনের অবদান আলোচনা করো, এবং এর অল্টারনেটিভ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারকের বিবরণ দাও। অর্থাৎ এই দুজনার মধ্যে কিন্তু একজন তুমি পরীক্ষায় কমন পাবেই। দ্বিতীয় প্রশ্ন, দেখো, নববঙ্গ আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। ওকে। তৃতীয় প্রশ্ন, মুসলিম সমাজে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরতে পারে, স্যার সৈয়দ আহমেদ খানের মুসলিম সমাজের অবদান হতে পারে, বা তার নানান দিক তুলে দিয়ে বলতে পারে সৈয়দ স্যারের অবদানের বৈশিষ্ট্যগুলো বা তার ভূমিকা আলোচনা করো। মানে সৈয়দ আহমেদ খান তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এটা কিন্তু আরেকভাবে আসে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নই কিন্তু একই, তোমরা গুলিয়ে ফেলো না। দেখা গেল একটা পড়ে গেছো, বুঝতে পারলে না,
ছেড়ে চলে আসলে, সেটা কিন্তু করো না। এই দুটো একই প্রশ্ন, একই উত্তর হবে, তোমরা খুব সুন্দর করে লিখে আসবে। 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এটারও অথবা দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এবার 6 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয় এবং চীনের তাইপিং বিদ্রোহের সম্পর্কে টিকা লেখো। ওকে, এবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে। দেখো, পঞ্চম অধ্যায় থেকে আমরা প্রশ্ন নিয়ে নিয়েছি 5টা। এই 5টা প্রশ্নই ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন তোমরা সুন্দর করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে মল্লেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল এবং এর গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। তৃতীয় প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কী ছিল। এবার পঞ্চম প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ উপনিবেশে ভারতের শিল্পায়নের বা কারণ আলোচনা করো। বা 50-এর মন্বন্তর তৎকালীন ভারতের অর্থনীতির ও শিল্প সাহিত্যের ওপর কী প্রভাব ফেলেছিল। এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলে গেল, তার প্রভাবটা ভারতের ওপর কী পড়েছিল, এটাই কিন্তু মূল। এটাকে সুন্দর করে গুছিয়ে তোমাদের লিখতে হবে। ওকে, ষষ্ঠ অধ্যায় থেকে দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে আমরা 4টে প্রশ্ন রেখেছি, 5টা প্রশ্ন রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, কিপস মিশনের প্রস্তাব কী ছিল, ভারতীয়রা কেন এগুলি প্রত্যাখ্যান করেছিল। এগুলো বলতে কিপস মিশনের যে প্রস্তাব সেটাকে প্রত্যাখ্যান করেছিল, কেন করেছিল। এবার দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলা অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার তৃতীয় প্রশ্ন, নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল। ওকে, চতুর্থ প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের গুরুত্ব নির্ধারণ করো বা নিরূপণ করো। এবার তোমাদের সপ্তম অধ্যায়। দেখো, সপ্তম অধ্যায় থেকেও আমরা 5টা প্রশ্নকে সিলেক্ট করে নিয়েছি। এই 5টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যেও তোমরা 2টো কমন পেয়ে যাবে। দেখো, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি সম্পর্কে একটি টিকা লেখো। এই জোট নিরপেক্ষ আন্দোলনের এটা কিন্তু তোমাদের একটু ঘুরিয়েও দিতে পারে, সো এইটাকেও ভালো করে মাথায় রাখবে। ভারত সম্পর্কে জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার তৃতীয় প্রশ্ন, 1967 খ্রিস্টাব্দে আরব ইসরায়েলের যুদ্ধের কারণ আলোচনা করো। এবার চতুর্থ প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। পঞ্চম, সুয়েজ সংকটে সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আমরা চলে যাব অষ্টম অধ্যায়, লাস্ট অধ্যায়। এই অধ্যায়টা থেকে এই প্রশ্নগুলো করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। যেরকম প্রথম প্রশ্ন রয়েছে, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন, স্যার কিভাবে গঠিত, এটা স্যার হবে না, এটা সার্ক হবে। ওকে, সার্ক কিভাবে গঠিত হয়েছিল এবং সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল। তৃতীয়, ইন্দোনেশিয়ার জাতীয় আন্দোলনের ডক্টর সুকর্ণর ভূমিকা আলোচনা করো। চতুর্থ, ঔপনিবেশিক বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো, এই যে তোমাদের সাজেশনগুলো করে দিলাম, এই সাজেশনগুলো দেখে তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে। আর তোমাদের যদি এর কোনো বিষয়ে প্রবলেম থাকে, কোনো নোটের প্রয়োজন হয়, বা কোনো বিষয়ে যদি বা এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো যদি বোঝার অসুবিধা থাকে, এই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমি বড় ভিডিও আকারে ছেড়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বা কোনোটা যদি ছাড়া না থাকে তোমরা কমেন্টে জানাতে পারো কোন ভিডিওটা বুঝতে চাও, সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদেরকে শেষে একটাই কথা বলবো, সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে করবে। আর তোমরা এই প্রশ্নগুলো যদি পুরো মুখস্থ করে রাখতে পারো, বড় প্রশ্নই তোমাদের 100% কমন থাকবে, তোমাদের একটা প্রশ্নও আনকমন থাকবে না। ওকে, তোমাদের একান্ত সাফল্য কামনা করি। আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমার সঙ্গে দেখা হবে আরেকটি এই ধরনের ভিডিওর সঙ্গে।